বৈকল্পিক একাদশ সংখ্যা অক্টোবর 2021। এখন শুরু হচ্ছে সাময়িকী। এবারের সাময়িকীতে শুনবেন প্যারালিম্পিক্স 2021, প্রান্তিক মানুষের স্বতন্ত্র স্বর। প্যারালিম্পিক্স ক্রীড়া প্রতিযোগিতার ইতিহাস ও অগ্রগতি। প্যারালিম্পিক্স ক্রীড়া প্রতিযোগিতার বহুবিধ ভাবনা ও ব্যাখ্যা। সমস্ত আবেদনকারী প্রতিবন্ধীদের অন্তোদয় অন্ন যোজনায় অন্তর্ভুক্ত করা ও বাড়িতেই প্রতিবন্ধীদের ভ্যাকসিন দেবার দাবি সহ কয়েকটি জ্বলন্ত সমস্যার সমাধানের জন্য কলকাতার খাদ্য ভবনে প্রতিবন্ধীদের বিক্ষোভ। মাননীয় খাদ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান। ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকোমোটরস ডিসেবিলিটিকে অন্য কয়েকটি সংগঠনের সঙ্গে সংযুক্তিকরণ ও তার সদর দপ্তর কলকাতা থেকে স্থানান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদে গর্জে উঠল রাজ্যের বেশ কয়েকটি সংগঠন। প্যারালিম্পিক্স 2021 প্রান্তিক মানুষের স্বতন্ত্র স্বর। 2021 সালের টোকিও প্যারালিম্পিক্স ক্রীড়া প্রতিযোগিতা আরম্ভ হয় 24শে আগস্ট। যথাবিধি টোকিও গ্রীষ্মকালীন অলিম্পিক্স খেলার (2021) অব্যবহিত পরে এবং 5ই সেপ্টেম্বর তার পরিসমাপ্তি ঘটে। এবছর টোকিও প্যারালিম্পিক্স প্রতিযোগিতায় 22টি বিভিন্ন বিভাগে প্রায় 163টি দেশের 4,537 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ভারত থেকে 9টি বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন 54 জন প্যারা অ্যাথলেট। প্যারালিম্পিক্স খেলার ইতিহাসে ভারত থেকে প্রেরিত ক্রীড়া প্রতিযোগীদের এটি সর্বাধিক সংখ্যা। এবছর পদক জয়ের তালিকাতেও ভারতের উজ্জ্বল উপস্থিতি এক লক্ষণীয় ব্যাপার। ভারতের পদকের সংখ্যা সর্বসাকুল্যে 19টি। তার মধ্যে রয়েছে 5টি স্বর্ণ পদক, 8টি রৌপ্য পদক এবং 6টি তাম্র পদক। দেখা যাচ্ছে পদক জয়ের ক্ষেত্রেও ভারত নজির গড়ে ফেলেছে। 1972 সাল থেকে 2020 সাল পর্যন্ত প্যারালিম্পিক্স ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেও ভারত কিন্তু সব মিলিয়ে 12টির বেশি পদক জিততে পারেননি। অথচ শুধু 2021 এই পদক জেতার পুরনো সব রেকর্ড অবলীলায় ভারত অতিক্রম করে গেল। ভারতের এই কৃতিত্বকে প্যারালিম্পিক্স খেলার ইতিহাসের এক অভূতপূর্ব ঘটনা বলে অভিহিত করা যায়। বিভিন্ন পত্রপত্রিকায় ও সমাজ মাধ্যমে 2021 সালের প্যারালিম্পিক্স খেলার বিজয়ীদের নাম এবং তাঁদের পদক জয়ের বিবরণ প্রকাশিত হয়েছে। মূলত শুটিং, জ্যাভলিন থ্রো, হাই জাম্প, ব্যাডমিন্টন, ডিসকাস থ্রো, টেবিল টেনিস, তীরন্দাজি প্রভৃতি ক্রীড়া শ্রেণীর বিভিন্ন বিভাগে ভারতের প্রতিভাবান প্যারা অ্যাথলিটগণ পদক জয় করে দেশের মুখ উজ্জ্বল করেছেন। দেশের ক্রীড়াপ্রেমী জনগণও এবারে মূল ধারার অলিম্পিক খেলোয়াড়দের সফলতায় যেমন উচ্ছ্বসিত ছিলেন, তেমনি প্যারালিম্পিক্স খেলোয়াড়দের সফলতাকেও প্রাণভরে উদযাপন করেন। কিন্তু দেশবাসীর এই ভালোবাসা এবং তাদের বিশুদ্ধ আবেগ, সংবাদপত্রের প্রশংসা, সমাজ মাধ্যমের চুলচেরা বিশ্লেষণ এবং প্রচুর আর্থিক অনুদানের তলায় হয়তো চাপা পড়ে যায় প্যারালিম্পিক্স খেলার প্রয়োজনীয়তা ও গুরুত্ব। মূল ধারার অলিম্পিক্সের সঙ্গে তুলনা করলে হয়তো আমরা এখনও প্যারালিম্পিক্সের দ্বিতীয় সারির ক্রীড়া প্রতিযোগিতা মনে করতে পারি। কিন্তু তুলনা করতেই বা যাব কেন? দুটি ক্রীড়া প্রতিযোগিতার স্থান এবং প্রতিদ্বন্দ্বিতার পন্থা পদ্ধতি অনেক মিল থাকলেও চরিত্রগতভাবে উভয়ের মধ্যে কোনো মিল নেই। উভয় প্রতিযোগিতায় অংশগ্রহণের আন্তরিক প্রেরণা, পরিকাঠামোগত সুযোগ সুবিধা, খেলোয়াড়দের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি সমস্ত কিছুতেই একটা দুস্তর ব্যবধান রয়েছে। এই ব্যবধান বানিয়ে তোলা ব্যবধান নয়, এটা উভয়ের মধ্যকার স্বাভাবিক ব্যবধান। কোটানকোট দৈহিক অসামর্থ্য
আর কোটানকোট অবিকৃত দেহর সামাজিক ব্যবধান, তথাকথিত কোটানকোট অক্ষমতা আর কোটানকোট সক্ষমতার অপার মানসিক ব্যবধান। তাই অবনী লেখরা, সুহাস ইয়াথরাজ কিংবা মনোজ সরকারদের কৃতিত্বের কথা এখনই বলতে হবে। পাঠক হয়তো লক্ষ্য করে থাকবেন, আমরা বর্তমান নিবন্ধে ভাষা ব্যবহারের ক্ষেত্রেও একটি স্পষ্ট বিভাজনের দিকে ইঙ্গিত করতে চেয়েছি। আমাদের ভাষা ব্যবহারে সেই রাজনৈতিক কৌশলকেও চিহ্নিত করা প্রয়োজন, যার মাধ্যমে জনসমাজে প্রথিত দৈহিক সামর্থ্যের অহং সর্বস্ব বোধ পরিলক্ষিত হওয়া সম্ভব। নচেত কোটানকোট দৈহিক ও মানসিক প্রতিবন্ধকতার অভিজ্ঞতা সঞ্জাত স্বাভাবিকত্ব এবং কোট দৈহিক সক্ষমতার বিমূর্ত কোটানকোট স্বাভাবিকত্বের ধারণা সম্পর্কে সচেতন হয়ে উঠব কিভাবে? সারা বছরই প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের নিয়ে গোটা পৃথিবীতে নানান ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন চলে, কিন্তু সাধারণ মানুষ তার খবর পান না। আইনত বাধ্য না হলে কোনো সংবাদ মাধ্যম, কোনো টিভি চ্যানেল সেগুলি সম্প্রচার করতে আগ্রহ দেখায় না, কারণ তাতে মুনাফা নেই, পণ্যের বিক্রি নেই। দূরদর্শন ব্যতীত আর অন্য কোনো চ্যানেল প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতার ধারা বিবরণী এবং ফলাফল সম্প্রচারের কোনো রকম সরকারি উদ্যোগ দেখা যায় না, তা আমাদের ভেবে দেখতে হবে। শুধু অলিম্পিক্সের প্রচারের আলোতেই প্যারালিম্পিক্স গৌরবগাথা লিখলে হবে না, তার একটা স্বতন্ত্র পরিচয় আছে, তাই স্বতন্ত্রভাবেই তাকে তুলে ধরতে হবে। প্যারালিম্পিক্স ক্রীড়া প্রতিযোগিতার ইতিহাস ও অগ্রগতি। প্যারালিম্পিক্স কথার অর্থ হল অলিম্পিক্সের সমপর্যায়ভুক্ত অথবা তার নিকটবর্তী ক্রীড়া প্রতিযোগিতা বিশেষ। 100 বছরেরও বেশি সময় ধরে প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের জন্য পৃথক ক্রীড়া সংস্থার অস্তিত্ব বর্তমান। 1888 খ্রিস্টাব্দে জার্মানির বার্লিনে মূক ও বধির ব্যক্তিদের জন্য প্রথম একাধিক ক্রীড়া সমিতি বা স্পোর্টস ক্লাব প্রতিষ্ঠিত হয়। 1944 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যুদ্ধফেরত আহত সৈনিক ও নাগরিকদের পুনর্বাসনের উদ্দেশ্যে ডক্টর লুডউইগ গুটম্যানের তত্ত্বাবধানে ইংল্যান্ডের স্টোক ম্যান্ডেলভিল হাসপাতালে প্রতিষ্ঠিত হয় মেরুদণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সেন্টার। এই সেন্টারের কাজ ছিল প্রধানত আহত এবং সম্ভবত সারা জীবনের মতো প্রতিবন্ধী হয়ে যাওয়া নাগরিকদের মধ্যে স্বাস্থ্যকর ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে উৎসাহ উদ্দীপনা সঞ্চার। ক্রমে সময়ের সঙ্গে সঙ্গে পুনর্বাসন কার্যের উপযুক্ত এই ক্রীড়া প্রতিযোগিতায় সর্বজনীন ক্রীড়া প্রতিযোগিতার রূপ নেয় এবং 1948 খ্রিস্টাব্দের 29 জুলাই লন্ডন অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে স্টোক ম্যান্ডেলভিল গেমস নামে প্রথমবার অনুষ্ঠিত হয়। ডক্টর গুটম্যান কর্তৃক লন্ডন অলিম্পিক্সের মতন একটি বড় ক্ষেত্রে এই অভিনব ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অলিম্পিক্সের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রায় 16 জন প্রাক্তন মহিলা ও পুরুষ সেনাকর্মী। তাঁরা প্রত্যেকেই হুইল চেয়ার অ্যাথলিট এবং তাঁরা তীরন্দাজি প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 1952 খ্রিস্টাব্দে একজন প্রাক্তন ডাচ সেনাকর্মীও স্টোক ম্যান্ডেলভিল গেমসে এই উদ্যোগে সামিল হন এবং প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক স্টোক ম্যান্ডেলভিল গেমস, যা প্যারালিম্পিক্স গেমসের ভিত্তি স্থাপন করে। আন্তর্জাতিক স্টোক ম্যান্ডেলভিল গেমসের আয়োজক এই সংস্থাই 1960 খ্রিস্টাব্দে রোম অলিম্পিক্সে প্যারালিম্পিক্স গেমসের সূচনা করে। রোম প্যারালিম্পিক্সের প্রথম প্রতিযোগিতায় 23টি দেশের প্রায় 400 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। এই ঘটনার পর থেকে সুপরিকল্পিতভাবে প্রত্যেক 4 বছর অন্তর প্যারালিম্পিক্স গেমস নির্বিঘ্নে আয়োজিত হয়ে চলেছে। 1988 খ্রিস্টাব্দে আয়োজিত সিওল গ্রীষ্মকালীন প্যারালিম্পিক্স ক্রীড়া প্রতিযোগিতা থেকে পৃথকভাবে প্যারালিম্পিক্সের আরম্ভে উদ্বোধনী অনুষ্ঠান এবং তার অন্তে সমাপ্তি অনুষ্ঠান যোগ করা হয়। প্রসঙ্গত, আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা ও আন্তর্জাতিক প্যারালিম্পিক সংস্থার মধ্যেকার এক চুক্তি অনুযায়ী 1988 খ্রিস্টাব্দ থেকে প্রত্যেকবার অলিম্পিক্স ক্রীড়া প্রতিযোগিতা ও প্যারালিম্পিক্স ক্রীড়া প্রতিযোগিতার স্থান এক রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্যারালিম্পিক্স ক্রীড়া প্রতিযোগিতার মতোই আন্তর্জাতিক প্যারালিম্পিক্স সংস্থার আবির্ভাবের ঘটনা পরম্পরারও একটি সংক্ষিপ্ত ইতিহাস মনে রাখা প্রয়োজন, কারণ তার সঙ্গে প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের খেলাধুলার প্রতি ইতিবাচক মনোভাবের একটা সম্বন্ধ রয়েছে। যুদ্ধফেরত বা অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের এক আন্তর্জাতিক ফেডারেশনের তত্ত্বাবধানে 1960 খ্রিস্টাব্দে প্রতিবন্ধীদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের বাধাসমূহ নিয়ে গবেষণার্থে সংগঠিত হয় ইন্টারন্যাশনাল ওয়ার্কিং গ্রুপ অন স্পোর্টস ফর দি ডিসেবলড নামক একটি দল। এদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে 1964 খ্রিস্টাব্দে সংগঠিত হয় প্রতিবন্ধী ব্যক্তিদের আন্তর্জাতিক ক্রীড়া সংগঠন ইন্টারন্যাশনাল স্পোর্ট অর্গানাইজেশন ফর দি ডিসেবলড
স্টোক ম্যান্ডেলভিল গেমসে অংশগ্রহণে অসমর্থ প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের এই সংগঠনটি পরবর্তী ক্রীড়া প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করার লক্ষ্যে প্রস্তুত করত ও তাদের উৎসাহ যোগানোর কাজ করত। ইন্টারন্যাশনাল স্পোর্ট অর্গানাইজেশন ফর দি ডিসেবলড বা সংক্ষেপে ISODর আরম্ভ লগ্নেই প্রায় 16টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়। এই সংগঠনেরই আপ্রাণ চেষ্টার ফলে 1976 খ্রিস্টাব্দের প্যারালিম্পিক্স ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান দৃষ্টি প্রতিবন্ধী এবং অ্যাম্পিউটি অ্যাথলিটরা। তাঁদেরই তত্ত্বাবধানে 1980 খ্রিস্টাব্দে সেরিব্রাল পালসিকে প্যারালিম্পিক্স ক্রীড়া প্রতিযোগিতায় গৃহীত প্রতিবন্ধকতা বলে স্বীকার করে নেওয়া হয়। 1976 খ্রিস্টাব্দে দৃষ্টি প্রতিবন্ধীদের একটি পৃথক আন্তর্জাতিক ক্রীড়া সংগঠন এবং 1980 খ্রিস্টাব্দে সেরিব্রাল পালসিতে আক্রান্ত ব্যক্তিদেরও পৃথক একটি আন্তর্জাতিক ক্রীড়া সংগঠন আত্মপ্রকাশ করে। অতঃপর 1980 থেকে 1989 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 9 বছরকে প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের ক্রীড়া সংগঠনগুলির ক্ষেত্রে ভাঙা গড়ার কাল বলে চিহ্নিত করা যেতে পারে এবং অলিম্পিক্স আন্দোলনের এক প্রখর দীপ্তিময় সময় পর্ব। এই 9 বছর সময়ের মধ্যে বিশ্বক্ষেত্রে বহু শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা কেন্দ্রিক সংগঠনের আবির্ভাব এবং অন্তর্ধান সংগঠিত হয়। কিন্তু আলোচ্য কালপর্বকে সম্যকভাবে অনুধাবন করতে ইচ্ছুক হলে আমাদের অপ্রতিবন্ধী ও আধিপত্যকারী ক্রীড়া পদ্ধতির সঙ্গে সঙ্গে প্রতিবন্ধীদের ক্রীড়া পদ্ধতির বিশেষত্ব সম্পর্কে অবগত হওয়ার প্রয়োজন পড়বে এবং পাশাপাশি প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের আত্মপ্রকাশের একক আকাঙ্ক্ষা ও প্রতিদ্বন্দ্বিতার যৌথ কৌশল আয়ত্তেরও কাল এটি। এমতাবস্থায় 1989 খ্রিস্টাব্দের 22শে সেপ্টেম্বর সমস্ত দ্বিধাদ্বন্দ্বের ফাঁড়া কাটিয়ে জার্মানির ডাসেলডর্ফে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক প্যারালিম্পিক্স কমিটি, দি ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক্স কমিটি। ক্রমে এই অলাভজনক সংস্থায় অবিলম্বে প্যারালিম্পিক্স আন্দোলনের আন্তর্জাতিক মুখ হয়ে ওঠে। আমরা আজ প্রত্যেক 4 বছর অন্তর বিভিন্ন দেশে অলিম্পিক্সের ঠিক পরপরই যে প্যারালিম্পিক্স ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হতে দেখি তা সাধারণত এই সংস্থার তত্ত্বাবধানেই হয়। প্যারালিম্পিক্স ক্রীড়া প্রতিযোগিতার বহুবিধ ভাবনা ও ব্যাখ্যা। যেসব অপ্রতিবন্ধী পাঠক এই নিবন্ধটি পাঠ করবেন তাদের মনে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে যে প্রত্যেক 4 বছর অন্তর এত আর্থিক অনুদানের দ্বারা প্যারালিম্পিক্স ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রয়োজন কি, বিশেষত যে খেলায় প্রচলিত ধারার বিনোদন নেই, মান্য অথবা তথাকথিত সর্বজনগ্রাহ্য ক্রীড়া পদ্ধতির সূত্র যেখানে খাটে না। প্রথমত, সবার সমস্ত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের অধিকার আছে। শুধু যদি এক্ষেত্রে প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের অংশগ্রহণের অধিকারের কথা ধরে নিই, তাহলে সেই অধিকার সুনিশ্চিত করতে 2007 সালের জাতিপুঞ্জের প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের অধিকার সম্পর্কিত সম্মেলন বা সংক্ষেপে UNCRPD এর 30 সংখ্যক অনুচ্ছেদের 5 সংখ্যক ধারায় রাষ্ট্রের প্রতিবন্ধকতাযুক্ত নাগরিকদের অপ্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে সমতুল্য পর্যায়ের ক্রীড়া পরিকাঠামো প্রদানের কথা বলা আছে। সব ধরনের প্রতিবন্ধকতাযুক্ত নাগরিক যাতে মূল ধারার ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহ বোধ করেন এবং যাতে সমর্থ হন, রাষ্ট্রকে তার লক্ষ্যে সর্বতোভাবে চেষ্টা করে যেতে হবে। সেক্ষেত্রে প্রতিবন্ধকতাযুক্ত নাগরিকদের সঙ্গে সমন্বয়পূর্ণ সহযোগিতা, সুনির্দিষ্ট আইন ও নির্দেশাবলী প্রণয়নের মাধ্যমে তাদের সাহায্য প্রদান, সফল প্রশিক্ষণ এবং এমনকি সবার জন্য নির্ধারিত ক্রীড়া উপযোগী স্থানও এক ধরনের রাখতে হবে। ক্রীড়াস্থলেও অংশগ্রহণের ক্ষেত্রে এই রূপ সাম্য প্রতিষ্ঠার প্রয়াস প্রতিবন্ধকতা অপ্রতিবন্ধকতা নির্বিশেষে মানুষদের সর্বাঙ্গীন উন্নতি সাধনে গৃহীত বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপের সামিল। দ্বিতীয়ত, জনমানুষের গভীরে প্রবিষ্ট কোটানকোট স্বাভাবিক দেহ অথবা মনের বিমূর্ত ধারণার বোধকে এই ধরনের উদ্যোগ একেবারে গোড়া ধরে নাড়া দিতে পারে। ফলে একদিকে যেমন প্রধানত দৈহিক কর্মক্ষমতা এবং সামর্থ্যের যে বাহ্যিক পরিকাঠামো নির্ভর, বাহ্য পরিবেশ নির্ভর এবং মানুষের অস্তিত্ব রক্ষার বস্তুগত উপযোগিতা নির্ভর কোটানকোট সক্ষমতার আধিপত্যকারী মতাদর্শ প্রশ্নের মুখোমুখি হয়, তেমনি অন্যদিকে মানুষ নিজের ব্যক্তিগত প্রচেষ্টায় ও অধ্যবসায়ে তার দৈহিক ও মানসিক সামর্থ্য সম্বন্ধে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে। একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থার লক্ষ্যে এই ভিন্ন ভিন্ন দৈহিক গঠন ও ভিন্ন ভিন্ন দৈহিক এবং মানসিক
সামর্থ্যের মানদণ্ডরহিত সংজ্ঞার সীমাহীন সম্ভাবনার কোনো দরকার নেই বলছেন। সক্ষমতাবাদের একমাত্রিক ধারণাকে অক্ষমতাবাদের বহুমাত্রিক ধারণার নিরিখে পর্যালোচনা করুন, তাহলেই বুঝতে পারবেন। তৃতীয়ত, বহুকাল ধরে সমাজে দৈহিক ত্রুটি নির্ধারণের একটা বন্দোবস্ত আছে। নিয়ম হলো, কোনো বৈসাদৃশ্যপূর্ণ দেহ ও মন সমাজের দেহ ও মনের পক্ষে অনুপযোগী বলে কোনোভাবে নির্ণীত হলেই প্রথমে তার ত্রুটি চিহ্নিত করতে হবে এবং তাকে ত্রুটিমুক্ত করবার ব্যবস্থা করতে হবে। আর তা যদি না করা যায় তাহলে তাকে একঘরে করে দিতে হবে। এই পদ্ধতির নাম সামাজিক কলঙ্কায়ন বা স্টিগমাটাইজেশন। প্যারালিম্পিক্স ক্রীড়া প্রতিযোগিতা কলঙ্কায়নের এই ঐতিহ্য মানে না। পুঁজি এবং পণ্যের উৎপাদন নির্ভর ব্যবস্থার মধ্য থেকে প্যারালিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বীরা ক্ষণমান হলেও রাষ্ট্রের আপামর নাগরিকের ক্রেতাসত্তার ভুল স্বর্গের কল্পনাবিলাসের পথ রোধ করে দাঁড়ায়। যে কোনো রাষ্ট্রের কর্তব্য তার মানব বৈচিত্র্যকে ঠিকমতো ব্যবহার করা, কারণ তার মাধ্যমেই সমাজের সর্বাঙ্গীন উন্নতির পথ উন্মুক্ত হয়। রাষ্ট্রের সমস্ত নাগরিক জনকল্যাণমুখী প্রকল্পের অন্তর্ভুক্ত হলে রাষ্ট্রকে আর নাগরিকের প্রতি ভীতি প্রদর্শন করে বশে রাখতে হয় না, সে আপনি বশ হয়। এবারের প্যারালিম্পিক্স ক্রীড়া প্রতিযোগিতায় ভারত থেকে যাঁরা পদক জয় করেছেন তাঁরা অনেকেই প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতিকালে কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ সহযোগিতা পেয়েছিলেন বলে জানিয়েছেন। ক্রীড়াপ্রেমীদের জন্য এ অত্যন্ত শুভ সংবাদ। এইভাবে অলিম্পিক খেলার মতোই প্যারালিম্পিক্স ক্রীড়া প্রতিযোগিতাকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হলে ভারত ভবিষ্যতেও আরও নতুন নতুন ইতিহাস সৃষ্টি করবে বলে আমরা বিশ্বাস করি। সমস্ত আবেদনকারী প্রতিবন্ধীদের অন্তোদয় অন্ন যোজনায় অন্তর্ভুক্ত করা এবং বাড়িতেই প্রতিবন্ধীদের ভ্যাকসিন দেবার দাবি সহ কয়েকটি জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে কলকাতার খাদ্য ভবনে প্রতিবন্ধীদের বিক্ষোভ ও মাননীয় খাদ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান। গত 2রা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্যমঞ্চের পক্ষ থেকে শতাধিক প্রতিবন্ধী মানুষ কলকাতার নিউ মার্কেটে অবস্থিত খাদ্য ভবনে জমায়েত হন মূলত অন্তোদয় অন্ন যোজনায় দুস্থ প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির দাবিতে। কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তর গত 22শে আগস্ট 2020 তারিখে সমস্ত রাজ্যের খাদ্য বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারিকে এক নির্দেশনামায় জানানো হয় যে উক্ত যোজনায় প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করতে হবে। সেই সময় থেকেই এই রাজ্যে বিষয়টি কার্যকর করার দাবিতে ঐক্যমঞ্চ আন্দোলনে সামিল। ঐক্যমঞ্চের প্রতিনিধিবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জানালেন যে এই যোজনা প্রাপকদের কোটার সংখ্যা বিগত কয়েক বছরে কেন্দ্র না বাড়ানোর ফলে এই প্রকল্পে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি করতে অসুবিধা হচ্ছে। তবে তারা সিদ্ধান্ত নিয়েছেন যেটুকু ভ্যাকেন্সি তৈরি হচ্ছে সেখানে প্রতিবন্ধীদের অগ্রাধিকারের ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হবে। সেই জন্য তারা ফর্ম 3A প্রতিবন্ধীদের পরিচয় সংক্রান্ত একটি নতুন কলাম যুক্ত করেছেন, যা 1 সপ্তাহ পর থেকেই দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। এটি আন্দোলনের একটি প্রত্যক্ষ বিজয়। এছাড়াও তিনি প্রতিনিধিদের পরামর্শ দেন যাতে ঐক্যমঞ্চ কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে এই রাজ্যের জন্য কোটা বাড়ানোর ব্যাপারে দাবি পেশ করে। অন্যান্য দাবির মধ্যে মানবিক ভাতার পরিমাণ মাসিক 1000 টাকা থেকে বাড়িয়ে 5000 টাকা করার দাবিকে তিনি সংশ্লিষ্ট সমাজ কল্যাণ দপ্তরে এবং প্রতিবন্ধীদের বাড়িতেই ভ্যাকসিন দেওয়ার দাবিটিকে স্বাস্থ্য দপ্তরে পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এই বিজয় অর্জনে আগত সমস্ত সদস্যকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের সভাপতি সনত মহন্ত বলেন যে এই আন্দোলনের পথেই প্রতিবন্ধীদের ন্যায্য দাবি আদায় হওয়া সম্ভব। কেন্দ্রীয় সরকারের কাছে অন্তোদয় অন্ন যোজনায় কোটা বাড়ানোর দাবি এবং সমাজ কল্যাণ দপ্তরে মানবিকের পরিমাণ বৃদ্ধির দাবি নিয়ে অনতিবিলম্বে ঐক্যমঞ্চ আন্দোলনে নামবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটরস ডিসেবিলিটিকে অন্য কয়েকটি সংস্থার সঙ্গে সংযুক্তিকরণ ও তার সদর দপ্তর কলকাতা থেকে স্থানান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদে গর্জে উঠল রাজ্যের বেশ কয়েকটি সংগঠন। গত 18ই আগস্ট কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের অধীনস্থ প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগ কলকাতাস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটরস ডিসেবিলিটি, নতুন দিল্লি স্থিত পণ্ডিত
দীনদয়াল উপাধ্যায় ইনস্টিটিউট ফর ফিজিক্যাল ডিসেবিলিটিস এবং কটকে অবস্থিত স্বামী বিবেকানন্দ ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিহ্যাবিলিটেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ এই তিনটি স্বশাসিত সংস্থাকে সংযুক্তিকরণের সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই সংযুক্ত সংস্থা তিনটির সদর কার্যালয় হিসাবে কটককে মনোনীত করে। প্রত্যাশিতভাবেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে মুখর হয়ে ওঠে রাজ্যের বেশ কিছু প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের সংগঠন ও ব্যক্তিবর্গ। এই প্রতিবাদের অংশ হিসেবেই পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী, ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটি, যাদবপুর ইউনিভার্সিটি সহ অন্য বেশ কয়েকটি সংগঠন ৩রা সেপ্টেম্বর বরানগরস্থিত NILDর সদর কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করে। এই সভায় রাজ্য তথা দেশের প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালনের কারণ ব্যাখ্যা করেন। তাঁদের বক্তব্যের প্রধান নির্যাস হলো এই যে 2016 সালে প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের অধিকার আইন পাশ এবং পরবর্তীতে তা বলবৎ হওয়ার ফলে কেন্দ্র ও রাজ্য সরকার প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের কাছে উন্নততর পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য দায়বদ্ধ। উন্নততর পরিষেবা পৌঁছে দেওয়ার প্রশ্নে এই স্বশাসিত সংস্থাগুলোর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুতরাং এই সংস্থাগুলোকে আরও শক্তিশালী করা উচিত। তার বদলে এই সংস্থাগুলোকে সংযুক্তিকরণের মাধ্যমে আসলে সংস্থাগুলোকে দুর্বল করা হবে এবং প্রদত্ত পরিষেবাও সংকুচিত করার পথ প্রশস্ত করা হবে। বস্তুত ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের জন্য নির্ধারিত বহু প্রকল্পের বাজেট বরাদ্দ উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। এমত অবস্থায় সংস্থা তিনটি যুক্ত হলে তা হবে প্রতিবন্ধী মানুষের স্বার্থ বিরোধী। শুধু তাই নয়, বিগত 4 দশক ধরে NILD, পূর্বতন NIOH, পশ্চিমবঙ্গ তথা পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য, এমনকি নেপাল, ভুটান ও বাংলাদেশের মতো পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের কাছেও চিকিৎসা, পেশাগত ও অন্যান্য পরিষেবা দিয়ে আসছে। এমত অবস্থায় এর সদর দপ্তর কলকাতা থেকে স্থানান্তরিত হলে এই রাজ্য তথা পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের বহু প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তি পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হবেন। 3রা সেপ্টেম্বর প্রতিবাদ কর্মসূচিকে নৈতিক সমর্থন জানাতে উপস্থিত ছিলেন বেশ কিছু রাজনৈতিক দল ও গণসংগঠনের নেতৃত্ব। প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের সম্পূর্ণ নৈতিক ও যুক্তিসঙ্গত এই আন্দোলনে তাঁদের অকুণ্ঠ সমর্থনের কথা তাঁরা ব্যক্ত করেন। ওই দিনের প্রতিবাদ সভা থেকে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে একটি প্রতিবাদপত্র পাঠানো হয়। গত 13ই সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক NILDর সদর কার্যালয় পর্যবেক্ষণে আসার সিদ্ধান্ত নেন। নিজেদের বক্তব্যের সমর্থনে এবং কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের নেতৃত্বে প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিরা পুনরায় বরানগরের অবস্থান কর্মসূচি পালন করে। কিন্তু পরিতাপের বিষয় হলো এই যে মন্ত্রী সদর কার্যালয় পরিদর্শনের পরিবর্তে বিমানবন্দর সংলগ্ন একটি বিলাসবহুল হোটেলে সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে দিল্লি ফিরে যান। NILDর সদর দপ্তর স্থানান্তরকরণ এবং এই সংস্থাটিকে অন্য দুটি সংস্থার সঙ্গে সংযুক্তিকরণের বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদ কর্মসূচিতে রাজ্যের বর্তমান শাসক দলের নিষ্ক্রিয়তাও প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নিরাশ করেছে। যদিও প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের অধিকার আইন লাগু করার প্রশ্নে এই রাজ্যের সরকার যেরকম নিষ্ক্রিয়তা এবং ঔদাসীন্য দেখিয়েছে, তাতে তাদের এই অবস্থান সম্পূর্ণ নয় বলেই মনে করেন অনেক পর্যবেক্ষক। কেন্দ্রীয় মন্ত্রীকে প্রেরিত পত্রে সংগঠনগুলো দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেছে যে এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা না হলে তারা তীব্রতর আন্দোলন গড়ে তুলবে। এখন দেখার সমবেত প্রতিবাদের ফলে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কিনা।